হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। দেখো, বাংলা ব্যাকরণের প্রতি তোমাদেরকে এখন গুরুত্ব দিতে হবে, কারণ রেগুলার কিন্তু বাংলা ব্যাকরণ থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। অলরেডি কিন্তু আমি তোমাদেরকে পার্ট 1 ধ্বনি বর্ণ ক্লাসটা খুব সুন্দরভাবে করিয়ে দিয়েছি। আজকে এই টপিকের ওপরে ধ্বনি বর্ণের ওপরে সেকেন্ড যেটা রয়েছে ক্লাস, সেটা হচ্ছে আমাদের এমসিকিউ। এখানে টপ 30 আমরা এমসিকিউ আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন আমাদের কনসেপ্টের উপর ভিত্তি করে থাকবে। প্রত্যেকটা জিনিস ইন ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে আনসারগুলো করো, এবং অ্যাটলিস্ট সবার শেষে তোমাদের কত স্কোর হয়েছে অবশ্যই জানিয়ে দিও। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর যারা রেগুলার দেখছো তারা তো অবশ্যই লাইক করে দাও, কারণ তোমরা তো বুঝতে পারছো তোমাদের ক্লাসগুলো কতটা তোমাদের জন্য উপযোগী। ওকে, চলো তাহলে। চলো, আজকের সেশনটা একদম ধামাকা তোমাদের জন্য। প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন ভালো করে আনসার করবে এবং প্রত্যেকটা জিনিস কনসেপ্টের সঙ্গে বোঝার চেষ্টা করবে। শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করলে হবে না, কারণ এই টপিকের ওপর আমি অলরেডি তোমাদের থিওরি ক্লাস করিয়েছি। থিওরি ক্লাস না করলে এমসিকিউ করে কিন্তু কখনোই পরীক্ষা ভালো কিছু করা যাবে না, এটা কিন্তু মাথায় রেখো। তার সঙ্গে কিন্তু আমাদের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। দেখো, ফার্স্ট কোশ্চেন প্রত্যেকে আনসার করো। তো আজকে আমরা কি করব, টপ 30 এমসিকিউ আলোচনা করব, একদম টপ, ঠিক আছে? দেখো, বলছে কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের যে মুখগহ্বর রয়েছে কোথাও না কোথাও বাধা পায় না। দেখো, কোথাও কিন্তু বাধা পায় না বলেছে, তাহলে সেটা কি হবে? স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, মৌলিক ধ্বনি আর যুগ্ম ধ্বনি। কি হবে আনসার? প্রত্যেকে বলে ফেলো। একদম সঠিক, প্রত্যেকের একদম সঠিক আনসার অপশন নাম্বার এ, স্বরধ্বনি। তাহলে স্বরধ্বনি কি? স্বরধ্বনি হচ্ছে বাংলা বর্ণমালার এমন কিছু ধ্বনি যেগুলো আমরা উচ্চারণ করার সময় আমাদের মুখগহ্বরের মধ্যে কোনো জায়গাতে বাধা প্রাপ্ত হয় না এবং এইগুলো স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে, সেইগুলোকে আমরা বলবো কি? স্বরধ্বনি। তাহলে আমাদের বাংলা বর্ণমালায় মোট কটি স্বরধ্বনি রয়েছে? আমাদের বাংলা বর্ণমালায় মোট হচ্ছে 11টি স্বরধ্বনি রয়েছে। কটি? 11টি। ক্লিয়ার? আর যদি ব্যঞ্জন বর্ণ ধরি, ব্যঞ্জন বর্ণ দেখো, একটা কথা বলি, কোনো বইয়ে 39টা পাবে, আবার কোনো বইয়ে ধরো 40টা পাবে, ঠিক আছে? এগুলো কিন্তু কোনো বইয়ে এক একটা এক এক রকম, আবার কোনো বই আছে 37টা। তাই একটা কথা মাথায় রাখো, পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করবে না যে ব্যঞ্জন ধ্বনি কটি রয়েছে, কারণ এই প্রশ্নের আনসার কেউই সঠিক বলতে পারবে না, কারণ বিভিন্ন বই বিভিন্ন রকম। কিন্তু স্বরধ্বনি কটা রয়েছে এটা কিন্তু প্রত্যেকটা বই একই রয়েছে, সেটা হচ্ছে 11টা। ক্লিয়ার সবার? চলো নেক্সট দেখো, নেক্সট পরের পয়েন্টে কি বলছে। পরের পয়েন্ট বলছে দেখো, মৌলিক ধ্বনি। আমরা জানি আমাদের বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি কটা রয়েছে? মৌলিক স্বরধ্বনি রয়েছে 7টা। কটা রয়েছে? 7টা। কি কি দেখো, একটা হচ্ছে কি অ, ওকে, একটা হচ্ছে কি আ, ওকে, আর একটা রয়েছে আমাদের এ, ওকে, আর একটা রয়েছে আমাদের হস্যাই, আর একটা হচ্ছে হস্যু। কটা হলো? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। আর একটা রয়েছে আমাদের এ, আর একটা রয়েছে ও। এই 7টা হচ্ছে কি? এই 7টা হচ্ছে আমাদের মৌলিক স্বরধ্বনি। মনে থাকবে, এই 7টাকে আমরা কি বলবো? মৌলিক স্বরধ্বনি বলবো। ভালো করে মনে রেখো। তাহলে বাংলা বর্ণমালায় কটি মৌলিক স্বরধ্বনি রয়েছে? মাত্র 7টা। কি কি? অ, আ, এ, হস্যাই হস্যু, এ আর ও। এইগুলোকে আমরা কি বলবো? মৌলিক স্বরধ্বনি বলবো। আর যুগ্ম ধ্বনি কোনগুলো দেখো, আমাদের বাংলা বর্ণমালায় মানে স্বরবর্ণ মানে আমাদের বাংলায় যে স্বরধ্বনি রয়েছে সেখানে দুটো যুগ্ম ধ্বনি রয়েছে। কটা রয়েছে? যুগ্ম ধ্বনি দুটো। একটা হচ্ছে কি ঐকার, আর একটা হচ্ছে কি ঔকার। ঠিক আছে, এইগুলো দেখো, আমি তোমাদের কিন্তু সবই ক্লাসে ভালো করে ডিটেলসে বুঝিয়ে দিয়েছিলাম। দেখো প্রত্যেকটা জিনিস, এই দেখো, যখন ক্লাসে করিয়েছিলাম তোমাদের কিন্তু আমি বলেছিলাম, দেখো আমাদের কিন্তু দুটো যুগ্ম ধ্বনি রয়েছে। কি কি দেখে নাও, একটা দেখো ঐকার আছে একটা, আর একটা দেখো ঐকার আছে। ক্লিয়ার সবার? তাহলে এইগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো সব কিন্তু যুগ্ম ধ্বনি। ওকে, এই দেখো, এইগুলো কিন্তু ভালো করে পড়ে যাও, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন, বাংলায় মৌলিক স্বরধ্বনি কটি? কিছুক্ষণ আগে আলোচনা করলাম, বলে ফেলো। তাহলে বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি কটি রয়েছে? একদম 7টি, 10টি, 11টি, 8টি। কি হবে অ্যান্সার? আমাদের বাংলা বর্ণমালায় মোট হচ্ছে 7টি। বাংলা বর্ণমালায় মোট 7টি কিন্তু মৌলিক স্বরধ্বনি রয়েছে।
এর আগে আমি তোমাদেরকে বলে দিলাম কোনগুলো। অ বারবার লিখছি মানে তোমাদের বারবার মুখস্থ হবে। আ ইয়া, ওকে। আর একটা হচ্ছে কি হস্যাই, হস্যু, আর এ, আর ও। এই সাতটাকে আমরা কি বলবো? মৌলিক স্বরধ্বনি বলবো। ক্লিয়ার? অপশন নাম্বার ই হচ্ছে একদম কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন আনসার করো। ধ্বনির প্রতীককে কি বলা হয়? বলে ফেলো। তাহলে ধ্বনির প্রতীক বা ধ্বনির লিখিত রূপকে আমরা কি বলবো? তাহলে ধ্বনির প্রতীক বা ধ্বনির লিখিত রূপকে আমরা কি বলবো? শব্দ, বাক্য, বর্ণ আর ভাষা। কি হবে অ্যান্সার? একদম সঠিক, অপশন নাম্বার সি, বর্ণ। তাহলে বর্ণকে কি বলা হয়? ধ্বনির লিখিত রূপ বা ধ্বনির প্রতীক, এটাকে আমরা কি বলবো? বর্ণ। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। ওকে, 4 নাম্বার কোশ্চেন দেখো। 4 নাম্বার কোশ্চেন কি বলছে? ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? ধ্বনির নির্দেশক চিহ্নকে কি বলে? অথবা ধ্বনির প্রতীক বা সাংকেতিক রূপকে কি বলে? অথবা ধ্বনি দত্তক লিখিত রূপকে কি বলে? বিভিন্ন ভাবে প্রশ্নটা ঘুরে তোমাদের পরীক্ষা আসতে পারে, প্রত্যেকটা জিনিস আমি লিখে দিচ্ছি। তাহলে ধ্বনির লিখিত রূপ বা তার সাংকেতিক রূপ বা ধ্বনি দত্তক লিখিত রূপটিকে কি বলবো আমরা? অক্ষর, বর্ণ, বর্ণমালা আর চিহ্ন। এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার বি, বর্ণ। ঠিক আছে, সঠিক আনসার কি? বর্ণ। তাহলে বর্ণমালা কি? এই যে আমরা লিখছি অ, আ, হস্যই, হসু, ক, ম, এইভাবে যে লিখছি, দেখো এটা একটা বর্ণ, এটা একটা বর্ণ, এটা একটা বর্ণ, কিন্তু সবগুলো যখন একসঙ্গে আমি বলবো সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো বর্ণমালা। বোঝা গেল? সেগুলোকে আমরা বলবো বর্ণমালা। এবার জিনিসটা বোঝো। এবার চিহ্নটা কি দেখো, আমরা যদি বর্ণমালার চিহ্ন দেখতে যাই, আমাদের বর্ণমালার চিহ্নটা কিরকম হবে? এটা কি লিখলাম? এটা হচ্ছে হস্যই, তাই তো? কিন্তু সমান সমান চিহ্ন কিভাবে লিখবো? এইটা, এটা হচ্ছে হস্যই। তাহলে এটা হচ্ছে এটার ক্ষুদ্রতম চিহ্ন, সাংকেতিক চিহ্ন। বুঝতে পেরেছ? আবার দেখো, এবার যদি আমি ধরো হস্যু লিখলাম, এ হস্যু, এইটা, এটাও আমাদের কি হবে? এটাও আমাদের চিহ্ন। তাহলে আমাদের চিহ্ন কটা রয়েছে? বলে ফেলো তো, আমাদের স্বরবর্ণে কটা চিহ্ন রয়েছে? পারবে বলতে? একদম সহজ। আমি তোমাদের থিওরি ক্লাসই বলেছিলাম যে আমাদের বাংলা বর্ণমালায় 11টি স্বরধ্বনি রয়েছে। কটা? 11টা স্বরধ্বনি। কিন্তু শুধুমাত্র অ, এর কিন্তু কোন রকম চিহ্ন নেই। এর কোনো চিহ্ন নেই। তাহলে কটা চিহ্ন থাকলো? 10টা। 10টা কিন্তু বাংলায় স্বরবর্ণের চিহ্ন রয়েছে। ক্লিয়ার? এবার চলে আসি অক্ষর। অক্ষর বলতে কি বোঝে দেখো। অক্ষর বলতে আমরা এগুলো সবই কিন্তু ডিটেলসে ক্লাস করাবো, চিন্তা নেই তোমাদের। তবু অপশন অনুযায়ী আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের ভালো করে পড়াটা ভালো লাগে। তাহলে অক্ষর দেখো কি বলছে। অক্ষর হচ্ছে কোনো একটা শব্দের ক্ষুদ্রতম অংশ। কোনো একটা শব্দের ক্ষুদ্রতম অংশ। যেমন ধরো আমি একটা শব্দ লিখছি কলকাতা, দেখো ভালো করে। ধরো আমি একটা শব্দ লিখলাম কলকাতা, ঠিক আছে, কলকাতা। এটা একটা কি? এটা একটা বড় শব্দ। আমি এটা কিভাবে বলবো? কল কাতা। দেখো, এ একটা অক্ষর, এ একটা অক্ষর, এইগুলোকে বলছে অক্ষর। ঠিক আছে, এইগুলোকে বলছে অক্ষর। অর্থাৎ যখন কোনো একটা বড় শব্দকে আমরা ছোট ছোট অংশে ভাগ করে পড়বো সেটাকে আমরা কি বলবো? অক্ষর। ক্লিয়ার? তাহলে অক্ষর হচ্ছে এটা। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার বি। ইজ ইট ক্লিয়ার সবার? চলো নেক্সট দেখো। 5 নাম্বার কোশ্চেন। 5 নাম্বার কোশ্চেন বলছে কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবহরের কোথাও না কোথাও বাধা পায়? অর্থাৎ কোন ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের মুখের মধ্যে কোথাও না কোথায় বাধা পায়, সেইগুলোকে আমরা কি বলবো? বলে ফেলো আনসার। বলছে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, ইংরেজি ধ্বনি আর কণ্ঠধ্বনি। কি হবে আনসার? প্রত্যেক আনসার করো। একদম সহজ প্রশ্ন। সঠিক আনসার অপশন নাম্বার বি, ব্যঞ্জন ধ্বনি। তাহলে যে সমস্ত বর্ণগুলো উচ্চারণ করার সময় আমাদের মুখের মধ্যে কোথাও না কোথায় বাধা পায় সেগুলোকে আমরা কি বলবো? ব্যঞ্জন ধ্বনি বলবো। তো অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। সবার ক্লিয়ার হয়েছে? তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট
2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে 9647300217 এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে, বাংলা ইংলিশ দুটো মিশিয়ে। অল সাবজেক্ট অ্যানালাইসিস, তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে অ্যানালাইসিস করা হবে। টপিক ওয়াইজ ক্লাস, একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে। লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে। আমাদের ক্লাসের টাইম 8:30। তো যারা প্রস্তুতি নিচ্ছ 2024-এর জন্য আর বেশি সময় নষ্ট করো না, কারণ হাতে খুবই কম সময়, এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না। তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। ওকে, চলো নেক্সট দেখো পরে কোশ্চেন, নেক্সট কোশ্চেন আবার চলে যাই 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার বলছে যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখগহ্বরের কোথাও না কোথায় বাধা পায় না বলেছে যে সমস্ত ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখগহ্বরের কোথাও বাধা পায় না সেগুলোকে আমরা কি বলবো? অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি আর স্বরধ্বনি। তাহলে কি হবে আনসার? বলে ফেলো প্রত্যেকে। তা অবশ্যই কোথাও বাধা পাচ্ছে না, তার মানে এগুলো আমাদের অবশ্যই স্বরধ্বনি। বোঝা গেল? তাহলে সেগুলোকে আমরা কি বলবো? স্বরধ্বনি বলবো। ক্লিয়ার? এবার আমরা যেটা তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে কি ঘোষ ধ্বনি এবং দেখো অঘোষ ধ্বনি। অবশ্যই তোমাদের ক্লাস করিয়েছি, তবুও একবার রিভিশন দিয়ে নাও, তাহলে জিনিসটা বুঝতে তোমাদের সুবিধা হয়। দেখে নাও। তাহলে আমরা যদি চলে যাই ঘোষ ধ্বনি এবং অঘোষ ধ্বনি, দেখে নাও, তোমাদেরকে একদম অন স্ক্রিন দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, ওকে, দেখো এই জিনিসটা বোঝো। তাহলে বলছে প্রতি বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ। তাহলে কি প্রতি বর্গ? আমরা জানি ক থেকে প পর্যন্ত 5টা বর্গ রয়েছে এবং প্রত্যেকটি বর্গের প্রথম এবং দ্বিতীয় এই দুটো বর্ণকে আমরা কি বলবো? অঘোষ বর্ণ। যেমন দেখো ক, খ, এটা কি অঘোষ বর্ণ। আবার দেখো কি বলছে এখানে, দেখো তালব্য, মূর্ধন্য ষ, দন্ত্য স, এইগুলো কিন্তু অঘোষ বর্ণ। ঠিক আছে, এগুলো কিন্তু অঘোষ বর্ণ। এবার চলে আসে ঘোষ বর্ণ। কোনটা? ঘোষ বর্ণকে আমরা আর একটা নাম দিব, সেটা হচ্ছে কি নাদ বর্ণ বা ঘোষ বর্ণ। এক্ষেত্রে কি হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বার আর 5 নাম্বার, এই 3টে বর্ণকে আমরা কি বলবো? ঘোষ বর্ণ বলবো। বোঝা গেল? তাহলে এই 3টে বর্ণকে আমরা কি বলবো? ঘোষ বর্ণ। তাহলে এখান থেকে আমরা কি পড়লাম? ঘোষ বর্ণ এবং অঘোষ বর্ণ। ক্লিয়ার তো সবার? চলো, তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের একদম কারেক্ট। ওকে, 7 নাম্বার কোশ্চেন দেখো, কোন মৌলিক স্বরধ্বনিটি কোনো লিখিত রূপ নেই? এর আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম কোন মৌলিক স্বরধ্বনিটির কোনো লিখিত রূপ নেই। দেখে নাও, বলছে মৌলিক স্বরধ্বনিটির কোনো লিখিত রূপ নেই। আ, অ, হস্যাই আর এ। বলে ফেলো। বলছে কোন মৌলিক স্বরধ্বনিটির কোনো লিখিত রূপ নেই? লিখিত কোনো রূপ নেই। জিনিসটা বুঝতে পেরেছো কি হবে? একদম সঠিক আনসার অপশন নাম্বার ডি, এ। এর কিন্তু কোনো লিখিত রূপ আমাদের নেই। একে কালে কি বলা হয়? একে বলা হয় ধ্বনি। একে বলা হয় ধ্বনি। একে আমরা কখনো বর্ণ বলবো না। জিনিসটা বোঝা গেল? তাহলে একে আমরা কি বলবো? ধ্বনি বলবো। এটাকে আমরা কিন্তু কখনোই বর্ণ হিসাবে গণ্য করব না, কারণ এর কিন্তু কোনো লিখিত রূপ নেই। ক্লিয়ার? অপশন নাম্বার ডি হচ্ছে একদম কারেক্ট। 8 নাম্বার দেখো, 8 নাম্বার বলছে ভাষার ক্ষুদ্রতম একককে কি বলা হয়? ভাষার ক্ষুদ্রতম একককে কি বলা হয়? ধ্বনি, বর্ণ, শব্দ আর বাক্য। কি হবে অ্যান্সার? তাহলে ভাষা মানে কি? ভাষা বলতে আমাদের মৌখিক ভাষা। তাহলে সেই ভাষার ক্ষুদ্রতম একককে কি বলবো? সেই ভাষার ক্ষুদ্রতম একককে আমরা কি বলবো? ধ্বনি। তো অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। বোঝা গেল? তাহলে ভাষার ক্ষুদ্রতম একককে আমরা কি বলবো? ধ্বনি বলবো। এখানে সঠিক আনসার। চলো নেক্সট দেখো, বলছে ভাষার মূল উপাদান কোনটি? ভাষার মূল উপাদান অক্ষর, ধ্বনি, বর্ণ আর শব্দ। তাহলে ভাষার মূল উপাদান কোনটি? অক্ষর, ধ্বনি, বর্ণ আর শব্দ। কি হবে অ্যান্সার? প্রত্যেকে বলো।
তাহলে এখানেও কিন্তু আমাদের সঠিক আনসার কি হবে, ভাষার মূল উপাদান কি, অপশন নাম্বার বি হচ্ছে ধ্বনি। ওকে, তাহলে ভাষার মূল উপাদান কোনটি, ভাষার মূল উপাদান হচ্ছে আমাদের ধ্বনি। এই জিনিসটা ভালো করে মনে রেখো। তাহলে যদি পরীক্ষার প্রশ্নটা তোমাদের এরকম ঘুরিয়ে দেয়, একটু দেখো প্রশ্নটা এরকম দিল যে ভাষার মূল উপকরণ, এই উপাদান দিল না পরীক্ষায়, দিল কি উপকরণ। এগুলো নেক্সট মক টেস্টে তোমাদেরকে দেবো অবশ্যই। ভাষার মূল উপকরণ যদি পরীক্ষা আসে তখন তোমরা আনসার কি করবে বলে ফেলো। ভাষার যদি মূল উপকরণ যদি পরীক্ষা আসে তখন আনসার করবে কি বাক্য। মনে থাকবে, তাহলে ভাষার মূল উপকরণ কি হবে, বাক্য হবে। এই জিনিসটা ভালো করে মনে রেখো। ওকে, আবার যদি প্রশ্ন এরকম আসে যে ভাষার বৃহত্তম একক, তাহলে ভাষার বৃহত্তম একক, বৃহত্তম একক, তখন আনসার কি হবে বলে ফেলো। তাহলে ভাষার বৃহত্তম একক কি হবে আনসার, প্রত্যেক আনসার করো। তখন আনসার হবে কি আমাদের বাক্য। বোঝা গেল, তাহলে ভাষার বৃহত্তম একক কি হবে আমাদের, তখন আনসার হবে আমাদের বাক্য। আবার যদি পরীক্ষার প্রশ্ন এরকম দেয় ঘুরিয়ে, একটু ঘুরিয়ে, যে ভাষার ক্ষুদ্রতম, কি বললো, ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম একক। বোঝা গেল, তাহলে ভাষার ক্ষুদ্রতম একক কি হবে আনসার, বলো কি হবে। তো ভাষার ক্ষুদ্রতম একক কি হবে আমাদের ধ্বনি। জিনিসটা বুঝতে পেরেছো, তাহলে ভাষার ক্ষুদ্রতম একক কি হবে, ধ্বনি। এই শব্দগুলো কিন্তু ভালো করে মনে রেখো। ওকে, এগুলোর একটা তোমাদেরকে লিস্ট আমি বানিয়ে দেবো, লিস্টটা অবশ্যই কিন্তু ভালো করে তোমরা একটু পড়বে। ওকে, ভালো করে কিন্তু জিনিসটা পড়বে, তাহলে কিন্তু ক্লিয়ার হবে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা দিয়ে দেবো, তোমরা একটু পড়ে নিও এখান থেকে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। চলো, দশ নাম্বার আনসার করো। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, কার বর্ণ, অনুবর্ণ, ফলা এবং রেফ। দেখো অনুবর্ণ বলতে ব্যঞ্জন বর্ণকে বোঝায়, অনুবর্ণ যেগুলোকে বলে সেগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে কি বলছে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, আমরা প্রত্যেকে জানি সেটাকে বলা হয় কি কার বর্ণ। যেমন দেখো অকার, আকার, হস্যইকার, দেখো সব কার আসছে, অকার, আকার, হস্যইকার, দীর্ঘকার, হস্যুকার, একার, হস্যুকার, দেখো প্রত্যেকটাতে কার আসছে, আসছে না, কার আসছে। তাই এইগুলোকে কি বলবো আমরা, কার বর্ণ। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলবো, কার বর্ণ। যেমন যদি পরীক্ষা বলে যে হস্যইর সংক্ষিপ্ত রূপ কি হবে, হস্যই সংক্ষিপ্ত রূপ হবে এইটা। বোঝা গেল, তাহলে দীর্ঘইর সংক্ষিপ্ত রূপ কি হবে, দীর্ঘইর সংক্ষিপ্ত রূপ হবে এইটা। বোঝা গেল, তাহলে হস্যুর সংক্ষিপ্ত রূপ কি হবে, হস্য সংক্ষিপ্ত রূপ এইটা। তাহলে এগুলোকে কি বলছে, এগুলো হচ্ছে এক একটা কার বর্ণ। অপশন নাম্বার এ হচ্ছে একদম কারেক্ট। ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন। এটা অবশ্যই এই টপিকের প্রশ্ন না, এটা আমরা যখন তোমাদের বর্ণ বিশ্লেষণ পড়াবো তখন কিন্তু ভালো করে পড়াবো। তো যেহেতু প্রশ্নটা চলে এসছে তখন করে ফেলি। চলো দেখো, এখানে রয়েছে কি মূর্ধন্য শয়ে মধ্য নয়, ঠিক আছে। এই বর্ণটাকে যদি আমরা ভাঙি কি পাবো, ইয় মূর্ধন্য স, মূর্ধন্য স ইয়, মূর্ধন্য শয়ে মধ্য নয়ে, মধ্য নয়ে মূর্ধন্য শয়, বলে ফেলো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে, এই যে বর্ণটা রয়েছে এই বর্ণটা হচ্ছে কি এই মূর্ধন্য স, তারপর রয়েছে কি মূর্ধন্য। তো অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। বোঝা গেল, অপশন সি। চলো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন বলছে কোনটি মৌলিক স্বরধ্বনি, বলে ফেলো। এর আগের ক্লাসে তোমাদেরকে করিয়েছিলাম না, 7টা মৌলিক স্বরধ্বনি আছে বলে দিলাম। তাহলে কোনটি মৌলিক স্বরধ্বনির মধ্যে পড়ছে, দেখো অ, দীর্ঘ, এই দুটো মৌলিক স্বরধ্বনি। কিন্তু এই দুটো কি মৌলিক স্বরধ্বনির মধ্যে পড়ছে, একদমই না। আবার দেখো অ মৌলিক স্বরধ্বনি, এটা মৌলিক স্বরধ্বনি, এটা মৌলিক স্বরধ্বনি, কিন্তু এটা কি মৌলিক স্বরধ্বনির মধ্যে পড়ছে, অবশ্যই পড়ছে না। আবার দেখো এইটা মৌলিক স্বরধ্বনি, এইটা মৌলিক স্বরধ্বনি, এইটা মৌলিক স্বরধ্বনি, কিন্তু এইটা কি মৌলিক স্বরধ্বনির মধ্যে পড়ছে, অবশ্যই পড়ছে না। আবার দেখো এটা মৌলিক স্বরধ্বনি, এইটা এইটা এইটা, তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। তাহলে মৌলিক স্বরধ্বনি কোনগুলো, অপশন নাম্বার ডি। ক্লিয়ার সবার, এরকম প্রশ্ন পরীক্ষা আসবে, এইভাবে কিন্তু আনসারগুলো করবে, ঠিক আছে। চলো, বাংলা ভাষায় স্বরবর্ণ সংখ্যা কটি, বা বাংলা বর্ণমালায় কটি স্বরবর্ণ রয়েছে, 10টি, 12টি, 13টি আর 11টি। কি হবে আনসার বলে ফেলো প্রত্যেকে।
একদম সহজ প্রশ্ন। বাংলা বর্ণমালায় মোট আমাদের স্বরবর্ণ রয়েছে কটি? 11টি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। তাহলে বাংলা বর্ণমালায় কটি স্বরবর্ণ রয়েছে দেখো, আমি কিন্তু তোমাদের যখন ক্লাস করেছিলাম এখানে কিন্তু সুন্দর করে লিখে দিয়েছি। দেখো তোমরা পিডিএফ গুলো একটু ভালো করে পড়বে, বারবার বলছি একটু পড়ো ভালো করে। দেখো বাংলা বর্ণমালায় মোট আমাদের 11টি স্বরবর্ণ রয়েছে। অ, আ, হস্র ই, দীর্ঘ ই, হস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও, ঔ। এইগুলো হচ্ছে কি, এগুলো বাংলা বর্ণমালায় আমাদের মোট 11টি, মোট 11টি কিন্তু স্বরবর্ণ রয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে বাংলা বর্ণমালায় মানে মাত্রাহীন বর্ণ, অর্ধমাত্রা এবং বলছে পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা কত? তাহলে আমাদের যে টোটাল বাংলা বর্ণমালা রয়েছে সেখানে মাত্রাহীন, অর্ধমাত্রা এবং পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা কটি রয়েছে? তাহলে এখানে অপশন নাম্বার কি হবে? এ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। তাহলে মাত্রাহীন বর্ণ কটা রয়েছে? 8টা, অর্ধমাত্রা রয়েছে 10টা, আর পূর্ণমাত্রা রয়েছে কটা? 32টা। এটা কিন্তু ভালো করে মনে রেখো। ক্লিয়ার? তাহলে মাত্রাহীন বর্ণ রয়েছে কটা? 8টা, অর্ধমাত্রা রয়েছে 10টা, পূর্ণমাত্রা রয়েছে কটা? 32টা। এইগুলো ভালো করে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। ক্লিয়ার সবার? চলো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, 15 নম্বর কোশ্চেন বলছে কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই, অথবা বাংলা ভাষায় কোন স্বরধ্বনিটির সংক্ষিপ্ত রূপ নেই? সংক্ষিপ্ত রূপ বলেছে এবার অ, আ, হস্র ই আর এ। কি হবে অ্যান্সার? প্রত্যেকে বলো, প্রত্যেকে। এখানে সঠিক আনসার কি হবে আমাদের? অ। অ এর কিন্তু কোনো সংক্ষিপ্ত রূপ নেই, কারণ অকে আমরা কোনো সংক্ষিপ্ত আকার লিখতে পারি না। যেমন দেখো ক, ক এর মধ্যে কি আছে? অ আছে, কিছু নেই মানে অ, কিন্তু এটা দিলাম মানে কি আকার হয়ে গেল। আবার দেখো কয়ে হস্যি কি হয়ে গেল, কিন্তু কয়ের সঙ্গে অ যুক্ত মানে দেখো কিছু নেই, মানে শূন্য। তাহলে অ এর কিন্তু কোনো কিন্তু সংক্ষিপ্ত রূপ নেই। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? 16 নাম্বার দেখো, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি, অথবা বাংলায় কার কয়টি রয়েছে? তাহলে কি বলছে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। তাহলে বাংলায় আমরা জানি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বলা হয়। আর এটি কটি রয়েছে? 8টি, 9টি, 10টি আর 11টি। কি হবে অ্যান্সার বলে ফেলো। এর আগেই বললাম অ, অ এর কিন্তু কোন রকম নেই, তাই এখানে সঠিক আনসার হবে আমাদের 10টি। ঠিক আছে? অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার সবার? নেক্সট কোশ্চেন, স্বরবর্ণ সংক্ষিপ্তকারের ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলা হয়? তাহলে কি বলছে দেখো, স্বরবর্ণ সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে আমরা কি বলবো? ভালো করে প্রশ্ন দেখো, একই প্রশ্ন কিন্তু বারবার ঘুরিয়ে দিচ্ছে পরীক্ষায়। বুঝতে পেরেছো? একই প্রশ্ন পরীক্ষায় কিন্তু বারবার ঘুরিয়ে দিচ্ছে। ওকে, তাহলে কি বলছে দেখো, এটা ফলা বলছে, কার বলছে, রেখা বলছে আর যুক্ত বর্ণ। তাহলে স্বরবর্ণ সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলা হয়? অবশ্যই সেটাকে আমরা বলবো কার বর্ণ। যেমন একটা উদাহরণ দেখো, আমরা জানলাম ধরো, জিনিসটা বুঝো একটু, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি কয় আকার লিখবো, এই কয় আকার লিখবো সমান সমান কি? ক যোগ আকার, তাই তো? এই আকারটা কি হচ্ছে? যখন মানে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হচ্ছে দেখো কার, এটা কি বলা হয়? কার বলা হয়। তাহলে কারে কিন্তু পরিণত হচ্ছে। তো অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। চলো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন বলছে ব্যঞ্জন বর্ণের পূর্বে ও পরে কোন কারগুলি ব্যবহার করা হয়? পূর্বেও ব্যবহার করা যায়, পরেও ব্যবহার করা যায়, কোনটিকে দেখো? অপশন এ বলছে কি আকার। বলো তো, ধরো আমি ক লিখবো, এই ককে, এই কয়ের আকারকে আমি এইভাবে কখন লিখতে পারবো? পূর্বে কি লিখতে পারবো? কখনোই পারবো না। কিন্তু হস্যইকার, হস্যইকারকে আমি আগে লিখতে পারবো, দেখো ক এর আগে লিখতে পারছি। জিনিসটা বুঝতে পেরেছো? আবার দেখো বি, বি নামে দেখো হস্যুকার, হস্যুকারটা কি লিখবো? আমি দেখো পরে লিখছি, ক প্লাস হস্যু, মানে কি কয়ে হস্যু উচ্চারণ করো, ক তারপর হস্যু, পরে উচ্চারণ হয়ে যাচ্ছে। তাহলে ক, হস্যু তো পূর্বে ব্যবহার করা যাচ্ছে না। আবার দেখো ওকার, ওকারটা দেখো ভালো করে, এই ওকারটা কিন্তু ধরো কয় ওকার, কয় ওকার, দেখো এই দেখো আগেও ব্যবহার করা হচ্ছে, আবার পরেও ব্যবহার করা হচ্ছে। ঔকার, ঔকারটা দেখো ক, ক, ঠিক আছে? এই দেখো এইভাবে দেখো আগেও ব্যবহার করেছি আর পরেও ব্যবহার করেছি, তাই অপশন নাম্বার সি হচ্ছে আমাদের কারেক্ট। অপশন সি হচ্ছে এই প্রশ্নের
সঠিক আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, যে সমস্ত ব্যঞ্জন বর্ণে স্বরধ্বনি সংযুক্ত হয় না তাকে কি বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, করে ফেল প্রত্যেকে। তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে 9647300217 এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে, বাংলা ইংলিশ দুটো মিশিয়ে। অল সাবজেক্ট অ্যানালাইসিস, তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে অ্যানালাইসিস করা হবে। টপিক ওয়াইজ ক্লাস, একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে। লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে। আমাদের ক্লাসের টাইম 8:30 তো যারা প্রস্তুতি নিচ্ছ 2024-এর জন্য আর বেশি সময় নষ্ট করো না, কারণ হাতে খুবই কম সময়, এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না। তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। ওকে, দেখো এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, সেই জন্যই বলি ভালো করে মন দিয়ে ক্লাসগুলো করলে পরীক্ষায় তখনই কিন্তু ভালো করে আনসারটা করতে পারবে। জিনিসটা একটু বোঝো তো, দেখো কতটা সুন্দর করে প্রশ্নটা রয়েছে। বলছে যে সমস্ত ব্যঞ্জন বর্ণে স্বরধ্বনি সংযুক্ত হয় না তাকে কি বলা হয়? উষ্ণ বর্ণ, অল্প প্রাণধ্বনি, অন্তস্থ ধ্বনি আর হসন্ত ধ্বনি। দেখো তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার ডি হচ্ছে হসন্ত ধ্বনি। এবার কেন হসন্ত ধ্বনি হলো সেটা তো আমাকে জানতে হবে, তাই কি না? চলো আমরা একটু জেনে নিই ভালো ডিটেলসে। দেখো দেখো আমরা জানি হসন্ত ধ্বনি কোনগুলো, যেমন ধরো ক এইরকম একটা তলায় দাগ দিই, ধরো ম এরকম একটা তলায় দাগ দিই, এইগুলোকে কি বলা হয়? এইগুলোকে আমরা বলবো হসন্ত ধ্বনি। জিনিসটা বুঝতে পেরেছো? এবার ধরো আমি একটা শব্দ লিখছি, দেখো ভালো করে, আমি ধরো একটা শব্দ লিখলাম, সেই শব্দটা কি লিখলাম? ধরো শব্দটা আমি লিখলাম তোমার যে শব্দই লিখলাম, ঠিক আছে? ধরো আমি একটা শব্দ লিখলাম, সেটা হচ্ছে কি শব্দ। ওকে, একটা শব্দ লিখলাম। যদি এটা আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে কি করব? তাহলে স তালবস্য মানে মানে হসন্ত, ঠিক বা হলন্ত বলবো এটা। তারপর কি হবে? অ, ঠিক আছে? তারপর কি হবে? ব, ওকে? তারপরে কি হবে? দ, ঠিক আছে হবে? তারপর কি হবে? অ। ভালো করে বোঝো, তাহলে এগুলোকে কি বলবো? এটা আমরা বর্ণ বিশ্লেষণ বলবো, এটা হচ্ছে শব্দ। কিন্তু ভালো করে দৃষ্টি বোঝো পার্থক্যটা। কিন্তু ধরো একটা শব্দ আমি দিলাম শ্রীমান, শব্দ লিখলাম কি শ্রীমান, হ্যাঁ দেখো এই শ্রীমান যখন লিখছি তার নিচে দেখো আমি একটা হলন্ত চিহ্ন দিয়েছি, তার মানে কি দন্ত নয়ের সঙ্গে কিন্তু আর কোনো স্বরধ্বনি যুক্ত নেই। মানেটা কি? এই হলন্ত যুক্ত করে দিলাম মানে এর সঙ্গে কোনো স্বরধ্বনি আর যুক্ত নেই, আমার স্বরধ্বনিকে আলাদা করে দিয়েছি। এটার মানে হচ্ছে স্বরধ্বনিকে আলাদা করে দিয়েছি, স্বরধ্বনিকে বাদ দিয়ে দিয়েছি, এর সঙ্গে কিন্তু কোনো স্বরধ্বনি যুক্ত নেই। দেখো তাহলে আমি এটা ভাঙবো কিভাবে? তখন আমরা এটা ভাঙবো তালবস্য, ঠিক আছে, র, ওকে? তারপরে কি লিখবো আমরা? দীর্ঘই। তারপর কি রয়েছে আমাদের? ম রয়েছে, তারপরে আকার রয়েছে, ওকে? তারপরে কি রয়েছে আমাদের? দৈন্ত ন রয়েছে, ওকে? এবার বলো এই দৈন্ত নয়ের নিচে হলন্ত আছে, এবার বলো এই যে প্লাস প্লাস চিহ্ন দিয়ে আমরা এখানে কি ওয়া লিখতে পারবো? বলো ভালো করে, আমরা কি এই জায়গাটাতে ওয়া লিখতে পারবো? ওয়া লিখতে কি পারবো? একদম পারবো না। কারণটা কি? কারণ এখানে দেখো আমার কি দিয়েছে? হসন্ত চিহ্ন বা হলন্ত চিহ্ন দিয়ে দিয়েছে। তার মানেটা বোঝাতে চাইছে যে সমস্ত ব্যঞ্জন বর্ণের স্বরধ্বনি বা স্বরধ্বনি সংযুক্ত হয় না তাকে আমরা কি বলবো? হসন্ত চিহ্ন বলবো। কারণ দেখো এটা এখানে যুক্ত হচ্ছে না, এখানে কিন্তু আমরা ওয়া লিখতে পারবো না। দেখো এখানে কিন্তু দয়ের পরে ওয়া লিখেছি, কারণ এখানে দেখো লাস্টে হলন্ত চিহ্ন নেই, এখানে দিয়ে দিয়েছে, তাই এখানে কিন্তু আমরা ওয়াকার শব্দ আর লিখতে পারবো না। তাই অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এই প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? ওকে, চলো নেক্সট দেখো। আর তোমরা তো জানো উষ্ণধ্বনি কোনগুলো, অল্প প্রাণ, অন্তস্থ ধ্বনি কোনগুলো, সবই জানো। আমি তোমাদেরকে প্রথম ক্লাসে সব ডিটেলসে ক্লাস করিয়েছি।
তো একটা কথাই বলবো, যারা ইউটিউবে ফ্রি এমসিকিউ ক্লাসগুলো করছো, শুধুমাত্র এমসিকিউ ক্লাসগুলো ফলো করো না, আমাদের ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। সেখানে রেগুলার তোমরা থিওরি ক্লাস কমপ্লিট করো, দেখবে পরীক্ষায় কোনো প্রশ্ন কিন্তু এর বাইরে তোমরা পাবে না। ঠিক আছে, দেখো 964703000217 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে আমাদের ব্যাচের সঙ্গে যুক্ত হয়ে যাও। দেখবে সমস্ত কিছু ইনফরমেশন, সমস্ত কিছুর মক টেস্ট, ক্লাস নোটস, লাইভ ক্লাস, থিওরি ক্লাস সমস্ত কিছু অ্যাভেলেবল পেয়ে যাবে, যেগুলো পরীক্ষার জন্য তোমাদের পাস করতে একদম খুবই সহজ। কারণ তোমরা ইতিমধ্যে জানো যে ওবিসি সার্টিফিকেট আপাতত কিন্তু ক্যান্সেল করা হয়েছে। তাই যারা কিন্তু ওবিসি ক্যাটাগরি ছিলে যে 82 পেলে পাস করে যাবো এমনটা আর ভেবো না, কারণ তোমাদেরকে আপাতত 90 পেতে হবে, এটা মাথায় রেখেই কিন্তু পড়াশোনা করো। তাহলে কম্পিটিশন বেড়ে গেল, তাই তোমরা অবশ্যই আমাদের ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও তোমাদের পারফরমেন্সকে আরো বেটার করার জন্য। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন, চলো 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন বলছে, কোন স্বরধ্বনি কোন কোন আকারে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে মানে যুক্ত হয়ে উচ্চারিত হয়? ভালো করে বোঝো। বলছে কোন স্বরধ্বনি কোন আকারে, মানে কোন স্বরধ্বনি কোন আকারে, ভালো করে প্রশ্ন বলছে, কোন স্বরধ্বনি কোন আকারে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে উচ্চারিত হয়? সংক্ষিপ্ত আকারে, অর্ধ প্রসারিত আকারে, অর্ধ সংক্ষিপ্ত আকারে, আর প্রসারিত আকারে। কি হবে অ্যান্সার বলে ফেলো। তাহলে কোনো স্বরধ্বনি যখন ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হয় তখন সেটা উচ্চারিত হয় কি রূপে? সংক্ষিপ্ত আকারে। তাহলে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ, সংক্ষিপ্ত আকারে। যেমন আমি তোমাকে কি বললাম, এই যে ক যোগ আকার, ঠিক আছে, এই আকার সেটা কিভাবে উচ্চারণ হচ্ছে? কয় আকার, একদম সংক্ষিপ্ত আকার উচ্চারণ হচ্ছে। ক যোগ আকার কত বড় লাগছে? ক যোগ আকার, কয় আকার, একদম সংক্ষিপ্ত হয়ে গেল না? একদম। তাই এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ, সংক্ষিপ্ত আকার। চলো নেক্সট দেখো 21 নম্বর কোশ্চেন, নিচের কোনটি অনুবর্ণের মধ্যে রয়েছে? দেখো অনুবর্ণ মানে কি? অনুবর্ণ কথার অর্থ আমি এর আগে বললাম, অনুবর্ণের অন্য নাম হচ্ছে কি? ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণের মধ্যে কোনটি রয়েছে? অকার, আকার, কার বর্ণ আর ফলা। তাহলে সঠিক আনসার হবে কি? ফলা। ফলা কিন্তু আমাদের অনুবর্ণের মধ্যে পড়েছে, বোঝা গেল? তাহলে ফলা কি পড়েছে? ফলা কিন্তু আমাদের অনুবর্ণের মধ্যে পড়েছে। দেখো তাহলে একটা জিনিস মাথায় রেখো, আমাদের যে বাংলা বর্ণমালা রয়েছে, সে বাংলা বর্ণমালা কি রয়েছে? একটা হচ্ছে কি স্বরবর্ণ, আর একটা রয়েছে কি ব্যঞ্জন বর্ণ, তাই তো? একটা রয়েছে কি ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণের মধ্যে ফলা কটি রয়েছে? ব্যঞ্জন বর্ণের মধ্যে মোট কিন্তু ফলা রয়েছে 6টি। কটি ফলা রয়েছে? 6টি ফলা। আর স্বরবর্ণ, ঠিক আছে, এই যে স্বরবর্ণ, স্বরবর্ণের মধ্যে কার কটা রয়েছে? কার রয়েছে আমাদের 10টা। স্বরবর্ণের একটা কথা মাথায় রেখো, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। কি বলা হয়? কয়াকার কার বলা হয়। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা বলা হয়। মনে থাকবে, ফলা কটি রয়েছে? 6টি। কি কি দেখো, একটা হচ্ছে 29 জ ফলা, একটা রয়েছে কি ব ফলা, ঠিক আছে, একটা হচ্ছে কি ম ফলা, একটা রয়েছে কি র ফলা, ওকে, আর একটা রয়েছে কি ল ফলা, ওকে, আর একটা রয়েছে কি দন্ত ন ফলা। দেখো 6টা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6টা, এইগুলোকে আমরা কি বলবো? ফলা বলবো, বোঝা গেল? যেমন কিন্তু জ ফলা কোনটা? এই দেখো বয় জ ফলা, ওকে। আবার দেখো বয় জ এরকম, এগুলো কি এক একটা ফলা হয়ে যাচ্ছে, এগুলোকে কি বলবো আমরা? ফলা হিসেবে দেখি। তাই এখানে কিন্তু মাথায় রেখো, জ ফলা, ব ফলা, ম ফলা, র ফলা, মানে দন্ত ন ফলা, এইরকম ভাবে কিন্তু টোটাল 6টি কিন্তু আমাদের বাংলা বর্ণমালায় ফলা রয়েছে। এগুলো যখন বর্ণ বিশ্লেষণ পড়াবো তখন আরো ডিটেলসে তোমাদের পড়িয়ে দেবো। ক্লিয়ার? অপশন সি হচ্ছে কারেক্ট। চলো 22 নম্বর কোশ্চেন। 22টা বলছে কোনটি অনুবর্ণের মূল রূপের নাম? তাহলে অনুবর্ণের মূল রূপের নাম কোনটি হবে? বলছে ঘোষ বর্ণ, অঘোষ বর্ণ, ব্যঞ্জন বর্ণ আর হলন্ত বর্ণ। বলে ফেলো। তাহলে অনুবর্ণের মূল রূপ, অনুবর্ণকে অন্য নামে কি ডাকা হয় সেটা বলে দিলাম, অপশন নাম্বার সি, ব্যঞ্জন বর্ণ। ক্লিয়ার? অপশন নাম্বার সি। নেক্সট 23 নাম্বারটা, বাংলা বর্ণমালায় কটি ফলা রয়েছে? বলে ফেলো। 6টি, 8টি, 10টি আর 11টি। কি হবে অ্যান্সার? এর কিছুক্ষণ আগেই করে দিলাম তোমাদের। সঠিক আনসার অপশন নাম্বার এ, 6টি। বাংলা বর্ণমালায় মোট কিন্তু আমাদের 6টি কিন্তু ফলা রয়েছে। অপশন নাম্বার ই হচ্ছে কারেক্ট। নেক্সট 23 নাম্বার,
ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, ফলা, মাত্রা আর কোষী। সঠিক আনসার হবে কি? সঠিক আনসার অপশন নাম্বার বি, ফলা। তাহলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা বলা হয়। নেক্সট 24 নম্বরটা। 24 নম্বর বলছে নিচের কোনটি সত্য? বাংলা বর্ণমালায় ধ্বনির তুলনায় বর্ণ বেশি রয়েছে। অপশন বি, বাংলা বর্ণমালায় বর্ণের তুলনায় ধ্বনি বেশি রয়েছে। অপশন নাম্বার সি, বাংলা বর্ণমালায় ধ্বনি বর্ণ সমান রয়েছে। অপশন নাম্বার ডি, সবগুলো সঠিক। কি হবে অ্যান্সার? প্রত্যেক অ্যান্সার করো। এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ, বাংলা বর্ণমালায় কিন্তু ধ্বনির তুলনায় কিন্তু বর্ণ সংখ্যা বেশি রয়েছে। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? এর আগের ক্লাসে তোমাদের এটা করিয়ে দিচ্ছি, তাই না? চলো নেক্সট দেখো। দেখো একটু ছোট করে নি, নাহলে দেখতে পাবে না পুরোটা। ওকে, দেখতে পাচ্ছ এবার? দেখো এখানে বলছে, দেখো ভালো করে দেখো, বলছে তালবস্য মূর্ধন্য দন্তস্য হ হলো। দেখো বলছে তালবস্য মূর্ধন্য দন্তস্য হ, এগুলো সবগুলো কিন্তু উষ্ণ বর্ণ। একদম সঠিক এটা। অপশন নাম্বার বি বলছে তালবস্য মূর্ধন্য দন্তস্য হ, এগুলোকে বলা হয় অন্তস্থ বর্ণ। এগুলো তো ভুল, কারণ এগুলোকে কি অন্তস্থ বর্ণ বলা হয়? একদমই না। তাহলে অন্তস্থ বর্ণ কাকে বলে একবার দেখে নাও। তাহলে অন্তস্থ বর্ণ কাকে বলছে? দেখো আমি তোমাদের যখন ক্লাস করিয়েছিলাম তখন কিন্তু বলে দিয়েছিলাম যে অন্তস্থ বর্ণ, দেখে নাও। দেখো অন্তস্থ বর্ণ কোনগুলো? জ, র, ল, ব, এই চারটিকে কি বলা হয়? অন্তস্থ বর্ণ বলা হয়। তাহলে নিশ্চয়ই ওইগুলো অন্তস্থ বর্ণের মধ্যে পড়ছে না। তাহলে এখানে অপশন নাম্বার বি হচ্ছে ভুল। দেখো সি নাম্বার, তালবস্য মূর্ধন্য দন্তস্য, এগুলোকে কি বলা হয়? শীষ বর্ণ বলা হয়। অবশ্যই কারেক্ট, এগুলোকে শীষ বর্ণ বলা হয়। কিন্তু হ হচ্ছে কি উষ্ণ বর্ণ। বলো এটা ঠিক না ভুল? একদম সঠিক, একদম সঠিক। কারণ হচ্ছে তালবস্য দন্তস্য মূর্ধন্য এগুলো শীষ বর্ণ, কিন্তু হ হচ্ছে উষ্ণ বর্ণ। কারণ হও কিন্তু শীষ বর্ণের মধ্যে পড়ছে, তো এটাও কিন্তু আমাদের সঠিক। তারপরে ডি বলছে তালবস্য মূর্ধন্য দন্তস্য হ, এগুলো হচ্ছে অঘোষ বর্ণ। না, এই হটা কি? হটা হচ্ছে আমাদের ঘোষ বর্ণ, তো এটা আমাদের ভুল। বলছে তালবস্য দন্তস্য মূর্ধন্য হ, এগুলো হচ্ছে ঘোষ বর্ণ, এটা ভুল। কারণ এই প্রথম তিনটাকে কি বলা হয়? অঘোষ বর্ণ, তাহলে এটাও ভুল। তারপরে দেখি এফ নাম্বার। এফ নাম্বার বলছে তালবস্য দন্তস্য মূর্ধন্য এগুলো হচ্ছে কি? অঘোষ বর্ণ, এটা কিন্তু কারেক্ট। তাহলে কোনটা কোনটা সঠিক পেলাম? এ, বি, এ, সি, এ, সি আর এফ। তাহলে অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। বোঝা গেল? এ, সি, এফ। তাহলে এইরকম পরীক্ষার প্রশ্ন যদি আসে, পারবে না করতে? পারবে তো? ওকে চলো 26 নাম্বার। 26-এর আনসার করো প্রত্যেকে। দেখো বলছে 26-এ বলছে কোনটি সঠিক? বলছে সমস্ত উষ্ণবর্ণ শীষবর্ণ। তাহলে সমস্ত উষ্ণবর্ণ শীষবর্ণ, উষ্ণবর্ণ কোনগুলো বলো? উষ্ণবর্ণ হচ্ছে তালবস্য, দন্তস্য, মূর্ধন্যস্য আর হ, এই বর্ণগুলোকে আমরা কি বলবো? উষ্ণবর্ণ বলবো। ওকে, তাহলে শীষ বর্ণ কোনগুলো? তালবস্য, দন্তস্য আর মূর্ধন্যস্য, এই তিনটেকে আমরা কি বলবো? শীষ বর্ণ বলবো। তাহলে এইখানে এবার দেখো প্রশ্নটা। এবার প্রশ্নটা বলছে সমস্ত উষ্ণবর্ণ শীষবর্ণ। তাহলে এই যে সমস্ত উষ্ণবর্ণ, হ কি আমার শীষবর্ণের মধ্যে পড়ছে? পড়ছে না, তাহলে অপশন এ ভুল হয়ে গেল। অপশন বি বলছে সমস্ত শীষবর্ণ উষ্ণবর্ণ। দেখো এইগুলো হচ্ছে সমস্ত কি? শীষবর্ণ, আর এগুলো কি? উষ্ণবর্ণের মধ্যে পড়ছে। তো অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। উভয়, কোনোটি নয়। তাই সঠিক আনসার অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? নেক্সট 27 নাম্বার। দেখো বলছে কাকা বাবু, কি বলা হয়েছে? বলা হয় যে এখানে দেখো কাকা বাবু থেকে হচ্ছে কি কাগা বাবু। তাহলে এখানে কি হচ্ছে? দেখো এই যে কয়াকার থেকে গয়াকার হয়েছে, মানে এটা কত নাম্বার ছিল? এটা ছিল 1 নাম্বার, হয়ে গেল কত? 3 নাম্বার। এটাকে আমরা কি বলবো? পিনায়ন, ক্ষীণায়ন, ঘোষীভবন আর অঘোষীভবন। বলে ফেলো কি হবে অ্যান্সার? দেখো ভালো করে, আমরা জানি অল্প প্রাণ, কি বলছে? অল্প প্রাণ থেকে, অল্প, অল্প প্রাণ,
অল্প প্রাণ কোনগুলো? আমরা প্রত্যেকে জানি অল্প প্রাণ হচ্ছে 1 আর 3। 3 নম্বর বর্ণকে অল্প প্রাণ বর্ণ বলে। তাহলে মহাপ্রাণ কাকে বলে? মহাপ্রাণ হচ্ছে কি 2 আর 4 হচ্ছে মহাপ্রাণ। আর অঘোষ কোনগুলো? অঘোষ হচ্ছে অঘোষ বর্ণ কোনগুলো? 1 আর 2 অঘোষ বর্ণ। ঘোষ বর্ণ কোনগুলো? ঘোষ বর্ণ হচ্ছে 3 4 5। এবার দেখো প্রশ্নে কি হয়েছে, 1 থেকে 3 হয়েছে, 1 থেকে 3 ছিল, তার মানে কি হচ্ছে দেখো, 1 থেকে 3 হওয়া মানে কি বলছে? 1 থেকে 3 হওয়া মানে হচ্ছে যে অঘোষ বর্ণ, এটা ছিল কি? এটা ছিল অঘোষ। ভালো করে দেখো, এই কটা কি? কটা হচ্ছে অঘোষ, আর গটা কি? ঘোষ বর্ণ, তাই তো? তাহলে অঘোষ থেকে ঘোষ হয়েছে মানে এটা কি হবে? ঘোষী ভবন। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? প্রত্যেকটা থিওরি ক্লাস যদি করো তাহলে সবকিছু পারবে। নেক্সট দেখো, এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষা এসেছিল 2017 সালের টেট পরীক্ষায়। দেখো বলছে নিচের কোনটি সঠিক? বলছে বাংলা বর্ণের প্রথম ও দ্বিতীয় ব্যঞ্জন ধ্বনি হচ্ছে কি? অঘোষ বর্ণ। একদম তো কারেক্ট, তাই না? তাহলে আমরা জানি প্রথম ও দ্বিতীয়টাকে আমরা কি বলবো? অঘোষ বর্ণ বলবো। একদম কারেক্ট এটা। পরীক্ষা খাতে কিভাবে করবে দেখো, পাশে রাইট চিহ্ন দিয়ে দিলে। 2 নম্বর বলছে বাংলা বর্গের তৃতীয় ও চতুর্থ পঞ্চম ধ্বনি হচ্ছে কি? ঘোষ বর্ণ। এটা কারেক্ট, ঠিক মেরে দিলাম। অপশন নাম্বার সি বলছে বাংলা বর্গের প্রথম ও দ্বিতীয় ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ঘোষ বর্ণ। এটা একদম ভুল, কেটে দিলাম। আবার কি বলছে দেখো, বাংলা বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম ধ্বনি হচ্ছে কি? অঘোষ বর্ণ। এটাও ভুল। বোঝা গেল? তাহলে দুটো সঠিক, দুটো ভুল। তাহলে কি বলছে গো? অপশন এ, অপশন এ মানে কি? এইটা অপশন এ শুদ্ধ, অপশন বি অশুদ্ধ। মানে এটা তো শুদ্ধ হওয়া উচিত ছিল, এটা ভুল হয়ে গেল, কেটে দাও। অপশন এ শুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ, কারণ এটাও অশুদ্ধ হওয়ার কথা ছিল, এটা ভুল হয়ে গেল। এটা অশুদ্ধ বলেছে কিন্তু আমাদের অপশনে তো শুদ্ধ হয়েছে, এটাও ভুল হয়ে গেল। অপশন ডি দেখো, শুদ্ধ শুদ্ধ, অশুদ্ধ অশুদ্ধ। বলো এটা কারেক্ট হয়ে গেল। কতক্ষণ লাগছে এরকম কঠিন প্রশ্নগুলো আনসার করতে? একদম চোখের পলকে করে ফেলবো, কোনো ভুল হবে না। এইভাবে পরীক্ষায় আনসার করতে হয়, তাহলে কোনো রকম ভুল হয় না। তোমরা এরকম প্রশ্ন দেখলে ভয়ে মরে যাও, এগুলো তো খুবই সহজ প্রশ্ন, এগুলো ভয় পাওয়ার কিচ্ছু নেই। ঠিক আছে? 29 নাম্বার দেখো, একই রকম প্রশ্ন দেখো, আনসার করতে হবে এটাও। বলছে নিচের মন্তব্যগুলি কোনটি বিচার কর সঠিক? বলছে বর্গের প্রথম ও তৃতীয় ব্যঞ্জন ধ্বনি হচ্ছে কি? অল্প প্রাণ। একদম কারেক্ট এটা। বলছে বাংলা বর্গের দ্বিতীয় চতুর্থ ব্যঞ্জন ধ্বনি হচ্ছে মহাপ্রাণ। এটাও কারেক্ট। বলছে ডয়ের শূন্য র আর ঢয়ের শূন্য র। বলছে দেখো বাংলায় ডয়ের শূন্য র হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, আর ঢয়ের শূন্য র হচ্ছে কি? মহাপ্রাণ ধ্বনি। এই জিনিসটা ভালো করে দেখো। এটা হচ্ছে কি দেখো, আমি তোমাদের যখন ক্লাস করিয়েছি তখন বলেছিলাম, দেখো পিডিএফটা, চলো দেখো প্রত্যেকটা জিনিস যেগুলো আমি পড়িয়েছিলাম সবই তোমাদের পরীক্ষা এসছে। দেখো এখানে যদি আমরা দেখি জিনিসটা ভালো করে, তাহলে জিনিসটা আমরা বুঝতে পারবো। দেখো এই দেখো, এই ডয়ের শূন্য র, এটা কি? ডয়ের শূন্য র হচ্ছে অল্প প্রাণ, আর এই ঢয়ের শূন্য র হচ্ছে কি? মহাপ্রাণ। আছে, তাহলে ডয়ের শূন্য র কি? অল্প প্রাণ, আর ঢয়ের শূন্য র মহাপ্রাণ। তাহলে এবার এইখানে চলে আসো, এখানে মানে যে ডয়ের শূন্য র মহাপ্রাণ, মানে এটা ভুল হয়ে গেল। ঢয়ের শূন্য র মহাপ্রাণ, এটাও ভুল হয়ে গেল। তাহলে কি আগের মতনই আনসার হবে, শুদ্ধ শুদ্ধ, অশুদ্ধ অশুদ্ধ। দেখো শুদ্ধ শুদ্ধ হতো, ভুল হয়ে গেল। শুদ্ধ শুদ্ধ, অশুদ্ধ অশুদ্ধ হতো, এটা ভুল হয়ে গেল। অশুদ্ধ আছে, ভুল হয়ে গেল। শুদ্ধ শুদ্ধ, অশুদ্ধ অশুদ্ধ। অপশন নাম্বার ডি কারেক্ট। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে বাংলা ভাষায় মানে দ ধ্বনিটিকে কি বলা হয়? দন্ত ধ্বনি, মূর্ধন্য ধ্বনি, তালব্য ধ্বনি, আর কষ্টধ্বনি, কণ্ঠধ্বনি। সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ, দন্ত ধ্বনি। ক্লিয়ার? অপশন নাম্বার এ হচ্ছে দন্ত ধ্বনি। তো টোটাল তোমাদের স্কোর কত হয়েছে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর দেখো এখানে আমি সবকিছু লিখে দিয়েছি, কোনটি কোন ধরনের ধ্বনি না ধ্বনি সব কিছু কিন্তু আমার এই নোটসে কিন্তু লেখা আছে। ঠিক আছে? এগুলো তোমাদের নেক্সট ক্লাসে থিওরিতে আমি ব্যাচে করাবো তোমাদের। দেখো এগুলো দন্তমূলীয় ধ্বনি, এগুলো দন্তমূলীয় ধ্বনি। ঠিক আছে? আর যদি ওপর দিকে দেখো দন্তধ্বনি, দেখো দন্তধ্বনি সব পেয়ে যাবে। কোনো কোশ্চেন কিন্তু বাংলা ব্যাকরণ থেকে বাদ যাবে না, প্রত্যেকটা পরীক্ষা কমন পাবে তোমরা। তো শুধুমাত্র আমাদের ব্যাচে তোমাদেরকে ক্লাসগুলো করতে হবে। ঠিক আছে? ক্লাসগুলো করো, ক্লাসগুলো করো, দেখবে পরীক্ষায় সবকিছু তোমরা ঠিকঠাক করতে পারছো। ওকে? তো টোটাল কত স্কোর হয়েছে অবশ্যই জানিয়ে দাও। আর তোমাদেরকে যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছ ওই নাম্বার যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নাও। ওকে, থ্যাংক ইউ। তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট
2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে 9647300217 এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে, বাংলা ইংলিশ দুটো মিশিয়ে। অল সাবজেক্ট অ্যানালাইসিস, তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে অ্যানালাইসিস করা হবে। টপিক ওয়াইজ ক্লাস, একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে। লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে। আমাদের ক্লাসের টাইম 8:30। তো যারা প্রস্তুতি নিচ্ছ 2024-এর জন্য আর বেশি সময় নষ্ট করো না, কারণ হাতে খুবই কম সময়, এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না। তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। ওকে।